কিছু ঘটনা নিয়ে প্রথম আমি মানে আপনাদের সামনে আমি যাকে উপস্থাপন করব তিনি আমাদের আপনার ভাই, এবং তারপরে আরো একজন এসছেন আমাদের ঢাকার বাইরে থেকে অনেকে এসছেন, দুই একজন আজকে তাদের সাথে কথা বলবো আমরা। ইনফ্যাক্ট যিনি তুরাশির যাকে নিয়ে এসছেন তারা কেউই ঢাকায় থাকেন না। যাই হোক, আমরা চলেছি আপনার ভাইয়ের কাছে এবং তার প্রথম ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে এপিসোডটা অনেক অন্যরকম হবে। আমি নিজেও আজকের এপিসোডটার বিষয়ে খুবই এক্সাইটেড রাসেল ভাই। তো শুরু করছি আজকে আমার প্রথম ঘটনা। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করবো, উনি যার সাথে যিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে আমার এক স্টুডেন্ট আর কি, তার দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। 1971 সালের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি হলো গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকার। যারা গোপালগঞ্জে থাকেন ওই গোপীনাথপুর এলাকাটা অবশ্যই মানে চিনে থাকবেন আর কি। তা অবশ্যই মানে জানা, হয়তো আমি বললে সেই জায়গাগুলো চিনে ফেলতে পারেন। যাই হোক, তো আমার ওই স্টুডেন্টের যে দাদা, উনি পেশায় ছিলেন আসলে ওই বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখি যে অনেকে ঢাক বা ঢোল বাজান, এই টাইপের কিছু লোক থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশন গুলোতে, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অকেশন গুলোতে এনাদের ডাক পড়ে এবং বিভিন্ন শ্মশানে বা বিভিন্ন জায়গায় যখন মৃতদেহ পুরানো হয় তখনও ওনারা ওই জায়গাগুলোতে যান এবং ওই ঢাক ঢোল বাজান তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে আর কি। উনি ওই প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন গভীর রাত্রে হঠাৎ 3-4 জন লোক আসলেন ওনার বাসায় আসার পরে ওনাকে ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পর বললেন যে এরকম নদীর ঘাটে একটি লাশ আছে, একটু যেতে হবে আমাদের সাথে, আপনি ওখানে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো একটু করবেন, আর সবকিছু ওখানে সব ওকে আছে, আপনি শুধু আমাদের সাথে যাবেন। তখন উনি ওই লোকগুলাকে চিনছিলেন না। উনি বলেন তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? তখন ওনারা একটা গ্রামের নাম বলেছেন, উনি এই গ্রামের লোক মানে ওই গ্রামটার নামও কখনো শোনেননি। তখন এখন যেহেতু ওনারা খুব বারবার রিকোয়েস্ট করছিলেন, সুতরাং উনি সেখানে যাওয়ার জন্য মানে মনস্থির করলেন এবং ওনাদের সাথে সেখানে গেলেন। সময়টা মানে রাতটা ছিল, ওই সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি পথঘাট সব বোঝা যাচ্ছিল। নদীর ঘাটে গেলেন, ওখান থেকে বেশ দূরে নদীর ঘাটটা ওনার বাসা থেকে। তো যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে, একটা ডেড বডিও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে মৃতদেহ পুরানোর সময় তো অনেক খড়ি নিয়ে আসতে হবে সেখানে, কিন্তু আশেপাশে কোনো খড়ির কোনো চিহ্নই নাই। জাস্ট ডেড বডিটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, একটা তক্তার উপরে ডেড বডিটা রাখা আছে, এটাই। উনি বললেন যে মৃতদেহ পুরানো হবে, আপনাদের খড়ি কই? বলে খড়ি লাগবে না। বলে অদ্ভুত ব্যাপার, খড়ি লাগবে না, তাহলে আপনি ডেড বডি পুরাবেন কিভাবে? বলে সেটা আপনার দেখার বিষয় না, ওটা আমরা বুঝবো। আপনাকে যেই কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি সেই কাজটি করবেন। তখন উনি খুব অবাক হলেন। তখন হঠাৎ করে তারা ওনার ওই লোকগুলোর নির্দেশ দিলেন যে আপনি আপনার কাজ শুরু করেন, মানে আপনি ঢোল বাজাতে শুরু করেন। কারণ উনি খুবই অবাক হয়েছিলেন, কিন্তু তারপরও যখন বারবার ওরা বলছিল একটু ভয়ও পেয়েছেন, উনি ওনার কাজ শুরু করে দিলেন। তখন ওই ঢোল বাজাতে বাজাতে উনি খেয়াল করলেন যে হঠাৎ করে ওই যারা দাঁড়িয়ে ছিল ওনারা হাতে মানে মাটির এক ধরনের পাত্র ছিল, ওনারা একে একে নদীর কাছে যাচ্ছেন। নদীর কাছ থেকে ওই নদীতে ওই পানিটা ভরে নিয়ে এসে ওই মৃতদেহ শরীরের উপরে ঢেলে দিচ্ছেন। আচ্ছা, তো উনি আরো অবাক হলেন যে কি হচ্ছেটা কি এখানে, যে এরকম ঘটনা কেন ঘটছে, উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি হঠাৎ খেয়াল করলেন এই যে পানি ঢালা হচ্ছে এবং ওই জ্যোৎস্না রাতে বোঝা যাচ্ছে, ওনাদের কাছে আলো ছিল, যে ওই ডেড বডি থেকে মাংসগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার, ডেড বডি থেকে মাংস ওই পানি ঢালছে আর ডেড বডি থেকে মাংসগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এবং মাংসগুলো পানিতে ধুয়ে ধুয়ে আবার নদীর ভিতরে চলে যাচ্ছে। তো এরকম ঘন্টাখানেক করার পর উনি মানে দেখলেন যে ওই সাদা কাপড়টা একদম ওই কাঠের যেই পাটাতনের উপর বডিটা শোয়ানো ছিল, সাদা কাপড়টা একদম কাঠের পাতাটার সাথে মিশে গেছে, মানে সাদা কাপড়ের নিচে আর কিছুই নেই, সব ওই পানিতে ধুয়ে চলে গেছে। যখন এটা শেষ হয়ে গেল তখন ওই লোকদের মধ্যে থেকে একজন এসে ওনাকে একটা পুটলি দিলেন, কাপড়ের একটা পুটলি দিয়ে বললেন যে তুমি কষ্ট করে এখানে আসছো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার এবং পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। তো উনি পুটলিটা হাতে নিয়ে দেখলেন যে বেশ ভারী এবং মনে হচ্ছে ভিতরে পাথর জাতীয় কিছু আছে, এই মনে হচ্ছিল আর কি ওনার কাছে। তখন বললেন এটা তুমি বাসায় গিয়ে খুলবা। উনি কেয়ার করা মানে হাঁটা ধরলেন, বললেন যে আমার সাথে কি একটু এগিয়ে দিয়ে আসবেন? বলেন না, আমরা কেউ যেতে পারবো না, তুমি একাই যেতে পারবা। তখন উনি কেয়ার করা একা একাই হাঁটা শুরু করলেন। হঠাৎ করে কিছুদিন এগিয়ে চিন্তা করে একটু পিছন দিকে তাকিয়ে দেখি তো কি অবস্থা।
পিছন দিকে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে কিচ্ছু নাই, মানে ওখানে যে কিছুক্ষণ আগে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল একজন লোক নাই, তবে ছোট ছোট বাচ্চা আকৃতির কিছু, মানে মনে হচ্ছে কিছু বাচ্চা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওরা ওখানে কিছু ছোটাছুটি করছে। তখন উনি খেয়াল করলেন ওই বাচ্চাগুলো যখনই টের পেয়েছে যে উনি পিছন দিকে তাকিয়েছেন, উনি দেখলেন ওই বাচ্চাগুলো দৌড়ে নদীর মধ্যে চলে গেল। কোথায় গেল উনি আর কিছুই বলতে পারেন না। উনি ওই দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছেন। উনি চিন্তা করেন কি হচ্ছে কি আমার সাথে, এতদিন ধরে এই পেশার সাথে আছি, কখনো তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা এই টাইপের লাশও তো আমি কখনো পুরানোর সময় এই ধরনের ঘটনা ঘটে কখনো দেখিনি। যাই হোক উনি খুব ভয় পেয়ে যান। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি ওই পুটলিটা একটা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন। তো সকালে উঠে চিন্তা করেন আসলে দেখি ওই পুটলির মধ্যে কি আছে। তো পুটলিটা খুলে ওনার মেজাজটা খুব গরম হয়ে যায়। দেখে যে পুটলির মধ্যে বড় বড় কিছু দাঁত আছে, বড় বড় দাঁত, মাড়ির দাঁত। হ্যাঁ, মাড়ির দাঁত। তো উনি চিন্তা করেন এগুলো মনে হয় গরু বা মহিষের দাঁত হবে, এবং উনি চিন্তা করেন এত কষ্ট করে রাতের বেলা গেলাম, এত ঘটনা ঘটলো, এরা এইরকম একটা আমার পারিশ্রমিক হিসেবে একটা নিষ্ঠুর রসিকতা করলো। তো উনি মানে মেজাজটা ওনার খুব গরম হয়, এবং উনি রাগ করে ওনার বাসার পাশে ছোট্ট একটা ডোবা ছিল, একটা পচা ডোবা, উনি রাগ করে ওই পুটলিটা ওই পচা ডোবাতে ফেলে দেন, এবং মনে মনে তাদেরকে খুব গালি দিতে থাকেন যে এই ধরনের একটা ঘটনা আমার সাথে ঘটালে, এত কষ্টের পারিশ্রমিক এইভাবেই তারা দিল। তো যাই হোক, একদিন, 2 দিন, 3 দিনের দিন হঠাৎ একটা সমস্যার সৃষ্টি হয়। উনি মানে রাতের বেলা শুনছিলেন যে রাসেল ভাই ওই পুকুরে যদি মাছ থাকে, মাছগুলো যদি পানিতে নড়াচড়া করে বা শব্দ করে, এক ধরনের শব্দ হয় কিন্তু মাছের শব্দ। তো উনি রাতের বেলা শুনছিলেন ওনার পাশের ওই ডোবা থেকে মনে হচ্ছে যে বড় বড় কিছু মাছ আছে, এরকম শব্দ করছে। তো উনি চিন্তা করেন যে এই ডোবাতে তো কোনো মাছ থাকার মানে কথাই না, মানে কিছুই নাই, ওখানে একটা পচা ডোবা, ওখানে মাছ বেঁচে থাকারই কথা না, এখানে মাছ আসলো কোথা থেকে বা এরকম শব্দ হয় কিসে থেকে। উনি সকালবেলা গেলেন, চিন্তা করলেন যে আমি একটু বড়শি ফেলে দেখি আসলে এখানে মাছ টাছ আছে কিনা। তো বড়শি ফেললেন, অনেকক্ষণ বড়শি ফেলার পরও একটা বারের জন্য বড়শিতে কোনো মাছের কোনো মানে ঠোকা দেয় নাই, কিছুই হয়নি, মানে বুঝলেন যে এখানে কিছুই নেই। মনে করছেন হয়তো বা মনের ভুল, কিন্তু প্রতি রাত্রেই এই একই ধরনের শব্দ উনি পাচ্ছিলেন। এবং শুধু উনি পাচ্ছিলেন না, আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশী বলেছে কি ব্যাপার, তুমি তোমার ডোবায় এই পচা ডোবায় মাছ ছাড়লা কবে, মাগুর মাছ ছেড়েছো না কি মাছ ছেড়েছো, আমাদের কিন্তু কিছুই বললে না খাওয়ানোর ভয়ে। এরকম ভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে রসিকতা শুরু করলো। তখন উনি বলছেন যে না, আমি তো এটা কিছু ছাড়ি নাই। তো এটা নিয়ে খুব ওনার ভিতরে কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন যে যেহেতু দিনের বেলা মাছের অস্তিত্ব পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়, উনি রাতের বেলায় বড়শি নিয়ে মাছ ধরতে যাবেন। উনি রাতের বেলা যখন রাতের বেলা মাছের শব্দ শুনেছেন যে শব্দ হচ্ছে, উনি একটা বড়শি নিয়ে এবং আলো নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সত্যি মাছের মানে নিচ থেকে ওই মনে হচ্ছে যে পানি নড়াচড়া করছে, এরকম শব্দ মানে এরকম দেখা যাচ্ছে ওখানে। উনি দেখে নিজেও খুব অবাক হলেন এবং বড়শি ফেললেন ওখানে। বড়শি ফেলার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ওনার বড়শিতে টান অনুভব করলেন উনি, এবং প্রচন্ড শক্তি দিয়ে মনে হচ্ছে যে ওনার বড়শিটা কেউ নিচ দিকে টানছে। উনি অনেক চেষ্টা করলেন, মনে করলেন যে হয়তো বড় ধরনের কোনো মাছ উনি পেয়েছেন। অনেক চেষ্টা করার পরে বড়শির মাঠটা উঠে আসলো, এবং উনি দেখলেন ওই বড়শিতে রাসেল ভাই যে দাঁতগুলো উনি পেয়েছিলেন এর একটা দাঁত উঠে এসেছে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়েছেন। উনি তখন তাড়াতাড়ি বড়শি টড়শি ওই পানিতে ফেলে দিয়েই উনি দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তাড়াতাড়ি উনি শুয়ে পড়েন, এবং এই ঘটনা কাউকে উনি বলেননি। আচ্ছা, পরের দিন মানে ওই রাতেই উনি আবার স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনাকে বলছে যে তোকে একটা মূল্যবান জিনিস দিলাম, কিন্তু তুই তার এই মর্যাদা দিলি, তোকে যে একটা উপহার দিলাম তুই তার এই মর্যাদা দিলি, তুই এরকম একটা জায়গায় এটা ফেলে দিলি, তোর তো মানে অবশ্যই তোকে এর জন্য সাজা পেতে হবে। এইভাবে উনি স্বপ্নে শুধু একদিন এটা দেখেছিলেন। তো যেদিন দেখেছেন, পরের দিন সকালবেলা হঠাৎ করে উনি ওনার 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তো বলে ওনার স্ত্রী বলছে সকাল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মনে করছে মানে দুরন্ত ছেলে হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, কিছুতেই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছেই না। সন্ধ্যার দিকে ওই ডোবা থেকে ওই ছেলের লাশটা ভেসে ওঠে, এবং অদ্ভুত ব্যাপার, ওই ডোবাটা কিন্তু ছিল একটা অগভীর, এবং ওই ছেলেটার বয়স তো 14-15 ছিল, তার বড় জোর বুক পানি পর্যন্ত হবে সেখানে পানিটা, ওখানে তার ডুবে যাওয়ার কথাই না, এবং তার ছেলে যথেষ্ট ভালো সাঁতার জানত, ওখানে মারা যাওয়ার তার কথাই না। তো উনি এটা খুবই ভয় পেয়ে যান, এবং ছেলে হারানোর শোক, তারপরে এই ধরনের অদ্ভুত ঘটনা, এটা ওনাকে খুব মানে কাতর করে তোলে। উনি ওনার ধর্মের একজন ভালো সাধু গোছের একজনের সাথে কাছে যে পরামর্শ নেন যে এই ঘটনার ডিটেলস সবকিছু খুলে বলেন। তখন উনি বলেন যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আসলে এরা কেউ মানুষ ছিল না,
তোমাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিল, তোমাকে ওই ওই উপহারগুলো তোমার ওই খারাপ জায়গাতে, বিশেষ করে নোংরা জায়গাতে ফেলাটা উচিত হয়নি। তো যাই হোক, একটা কাজ করো, ওই জায়গাটা ভরাট করে ফেলো। তো ঠিক আছে, মাটি টাটি ফেলে জায়গাটা ভরাট করে ফেলা হলো। ভরাট করে ফেলার পরে এরকম কয়েকদিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা টমস্যা হচ্ছিল না। তো একদিন উনি পাশের গ্রামের থেকে পূজা অর্চনা শেষ করে আসতে অনেক দেরি হয়ে যায়। তো ওনার স্ত্রী চিন্তা করছিলেন যে স্বামী বাড়িতে আসার পর মানে গরম খাবার দিবেন, এই জন্য একটু দেরিতে রান্না করবেন। ওনার প্ল্যানিংটা ছিল, ওনার স্ত্রীর প্ল্যানিংটা ছিল এরকম। তো যখন ওনার স্বামী বাড়িতে আসলেন, তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দ্রুত খাবারটা বসিয়ে দিচ্ছি। তো উনি দেখলেন ওনার স্ত্রী রান্নাঘরে মানে খাবারের আয়োজন করছে। তো উনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তো উনি জানতেন যে ঘরের মধ্যে ওনার যে ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, বাচ্চাটা ওখানে মানে শুইয়ে রাখা আছে, সে ঘুমাচ্ছে। উনি ঘরে ঢুকে দেখলেন যে ওই বাচ্চাটি ওখানে নেই, কিন্তু ওই জায়গাতে কেউ একজন মানে বসে আছে, একটু বড় পূর্ণবয়স্ক একজন কেউ মনে হচ্ছে বসে আছে, কিন্তু তার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা বা কাঁথা দিয়ে ঢাকা। এবং আমরা যেমন পড়ার সময় বিভিন্ন সামনে পিছনে দুলি আর কি, পড়ার সময় এরকম আমরা অনেক সময় মানে ঢুলে ঢুলে পড়ি, ওরকম মনে হচ্ছে ঢুলছে সে। উনি চিন্তা করলেন এটা কে। উনি অত সাত পাঁচ না ভেবে উনি কাঁথা ধরে মানে টান দেন, কাঁথাটা সরিয়ে ফেলেন, যেটা কে এখানে বসে আছে। ওটা সরানোর সাথে সাথে উনি দেখেন ওনার স্ত্রী ওখানে বসা, এবং চুলগুলা এলোমেলো, এবং ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলেন, বাকিটাকেও নিয়ে গেলাম। এইটা বলা মাত্রই ওই ওনার যে জানালা ছিল খোলা, জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। এটা অদ্ভুত ব্যাপার, এইভাবে কোনো মানুষের বের হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যান। এবং ওখানে ওনার দেখে ওনার সন্তানও সেখানে নেই। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার স্ত্রী ফিরে আসে ঘরের মধ্যে, কিছু দেখে সন্তানও নাই, কিছুই নেই। ওনারা তো মানে খুব খোঁজাখুঁজি করেন, মানে অনেক সাধু সন্ন্যাসী ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো রহস্য, কোনো গোল কিনারা করতে পারে নাই। অনেকেই বলেছে হ্যাঁ সন্তানকে ফেরত নিয়ে আসা যাবে, কিন্তু কেউ এইটার কোনো সমাধান করতে পারে নাই। যাই হোক রাসেল ভাই, ওই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মার্চ মাসের যে উত্তাল সময়টা চলে আসে, যখন বঙ্গবন্ধুর ডাকে মানে বাঙালিরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই গোপালগঞ্জে যখন মিলিটারি ঢুকে পড়েছিল, তখন ওনারা এই দেশ ছেড়ে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে যান আর কি। কিন্তু সনাতন ধর্মাবলম্বী ছিল, ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওনারা ওখানে চলে যান। তো চলে যাওয়ার পর যুদ্ধ শেষে আবার ওখানে ফিরে আসেন, মানে আবার গোপালগঞ্জের ওই গোপীনাথপুরে ওনারা ফিরে আসেন। ফিরে আসার পর ওখানে যারা স্থানীয় ছিল, তখন তারা পরামর্শ দিলেন তোমরা এই জায়গাতে আর থেকো না। তখন বললো কেন, কি হয়েছে? তখন স্থানীয় লোকদের কাছ থেকে আর একটা মানে অদ্ভুত একটা গল্প শোনেন, যে পাকিস্তানি সেনাবাহিনীর একটা মানে দল এখানে আসে, একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তার অধীনে। ওখানে এসে অস্থায়ী একটা তাবু করে কয়েক রাত্রের জন্য। তো তাবু করার পর সকালবেলা পাকিস্তানি সোলজারদের একজনকে ওই যে জায়গাটাতে আসলে ভরাট করা হয়েছিল, পচা ডোবাটা, ওই জায়গায় একজন পাকিস্তানি সোলজার মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথম দিকে মনে করেছিল এটা হয়তো বা মানে মুক্তিবাহিনীর কেউ এই কাজ করেছে, কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। তখন এটার কোনো কুল কিনারা করতে পাওয়া যায় নাই যে কিভাবে সোলজারটা মারা গেল। পরের দিন ওই লেফটেন্যান্ট সাহেব মানে কাউকে মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে বলেন যে ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে থাকা যাবে না। উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, উনি কাউকে বিষয়ে কিছু বলেন নাই, যেহেতু এখন কি অবস্থা আছে বাসাটা। তো ওনারা পরবর্তীতে ওখান থেকে মানে এই ঘটনা যখন শুনলেন, ওনারা ওখানে থাকেন নাই, ওনারা ঢাকাতে চলে আসেন। আর এখন রাসেল ভাই আমি যতদূর মানে আমাকে যে বলেছে, ওরা তো দীর্ঘদিন ওখানে যায় না, তবে যতটুকু মানে আমাকে বলেছে যে এখন পর্যন্ত গোপীনাথপুরের ওই যে তার ওই ভিটাটা এখন পর্যন্ত জঙ্গল অবস্থায় আছে, ওখানে কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাবো। এর ইন দ্য মিন টাইম আমাদের অনেক SMS। তো আপনার ভাই আমরা চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। ভাইয়া বসুদের জন্য এখন আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এটি আমাদের রাজবাড়ির যেই মানে ভৌতিক টিম যেটা যারা আছে আর কি, সজীবেরা এটা কালেক্ট করেছে, এবং যিনি এই ঘটনাটি বলেছেন তো ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, এবং ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহের ক্যাফলবাড়ি নামক একটা জায়গায়, ওটা ঝিনাইদহ সদরেই ওই অঞ্চলটা আর কি। এবং যে ঘটনাটি বলবো এটা ওই অঞ্চলের খুব একটা পরিচিত একটা ঘটনা। তো অনেকদিন আগে ওই গ্রামে একজন মানে জমিদার মানে থাকতেন, এটা 40-এর দশকে আর কি জমিদার থাকতেন। তো জমিদাররা ঠিক যেমন হয় আর কি, যদিও মুসলিম জমিদার ছিলেন, মানে খুব মানে নৃশংস প্রকৃতির যেরকম হয়। তো ওনার বাড়ির সামনে দিয়ে কেউ যদি মানে স্যান্ডেল পায়ে দিয়ে যেতেন, বা ওনার বাড়ির উপর যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে আসতেন, যদি এটা যদি ধরা পড়তো ওনার প্রহরীদের হাতে বা ওনার চোখে যদি ধরা পড়তো, শাস্তি হিসাবে ওই লোকদের হয় পা গোড়ালি থেকে কেটে ফেলা হতো, অথবা হাত পায়ে সব আঙ্গুলগুলো কেটে দেওয়া হতো।
এটা একটা খুব একটা নৃশংস একটা শাস্তি ছিল। এই জন্য ভয়ে ওনার বাড়ির সামনে দিয়ে কেউ স্যান্ডেল পাই দিয়ে যেতে পারতো না। এবং আরো অনেক মানে জমিদারদের যে সমস্ত নৃশংসতা যা থাকে উনি সেগুলো করতেন, মানে খুব নিষ্ঠুর প্রকৃতির একজন লোক ছিলেন আর কি। আর উনি মানে ওনার গ্রাম, ওনার এলাকা সহ বাইরের বিভিন্ন এলাকাগুলোতে সালিশ গুলোতে উনি বসতেন, এবং সালিশে উনি দেখতেন যে ওই সালিশের মধ্যে উঁচু শ্রেণী এবং ধনী শ্রেণী কে আছে, যেই থাকতেন ওনার রায়টা ওই পক্ষেই দিত। ন্যায় অন্যায়ের বিষয়টা সেখানে ছিল না, ওই যিনি যে পক্ষ আর কি বেশি প্রভাবশালী সেই পক্ষে উনি রায়টা দিতেন। এবং রায় দেওয়ার পরে মানে দোষী সাব্যস্ত যে হতো তার প্রহরীরা নির্মম ভাবে তাকে পেটাতো। অনেক সময় দেখা যেত মারতে মারতে মানে মেরেই ফেলা হতো তাকে, এরকম ঘটনা ঘটতো। যাই হোক, এক রাত্রে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করে 3-4 জন লোক আসে, তাকে এসে ডাক দেয়। ডাকার পরে বলে যে জমিদার সাহেব এরকম আপনার একটা সালিশ আছে, আপনার সাথে যেতে হবে। এখন বলে এত রাত্রে আমি যেতে পারবো না। তো বলে না, যেতে হবে, খুব একটা সমস্যা, মানে অনেক অনুনয় বিনয় করে। তখন বলে যে কোন গ্রাম? যখন গ্রামের নামটা বলে তখন ওই গ্রামটা চিনলেন না। বলে যে আপনার ঠিক 3-4 গ্রাম পরেই ওই গ্রামের অনেক লোক আছে, আপনার এখানে আসে, আপনি যাদেরকে চেনেন ওনারাই আপনার কাছে মানে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। তো যাই হোক, উনি ওনার প্রহরীদেরকে সাথে নিয়ে, মানে ওনার যে নিরাপত্তা যেগুলো থাকে সেগুলো সব সাথে নিয়ে ওনারা গেলেন। তো অনেক দূর যাওয়ার পরে দেখলেন হ্যাঁ ঠিক আছে, 3-4 গ্রাম পরে একটা বিশাল মানে ধুধু বালুকাময় একটা স্থানে এসে পৌঁছালো। দেখলো ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার ছিল ভাই, ওখানে 2 শ্রেণীর লোক ছিল, মানে 2 পক্ষ যারা সালিশে। এক পক্ষ সবাই এক ধরনের ড্রেস পরা, আর এক পক্ষ সবাই আরেক ধরনের ড্রেস পরা, সবাই দাঁড়িয়ে আছে। উনি আসার সাথে সবাই খুব সমাদয় করে বসালেন জমিদার সাহেবকে। তো জমিদার সাহেব বললেন যে দোষী কে? দেখা যায় একটা ছেলে, এই হচ্ছে দোষী। তো জীবনে উনি প্রথম মানে একটা ন্যায় বিচার করেছিলেন ওখানে, যে সব কথা শুনে বললেন যে হ্যাঁ ওই ছেলেটাই দোষী। এটাই ছিল ওনার জীবনের প্রথম একটা ন্যায় বিচার। তো যথারীতি যাকে দোষী সাব্যস্ত করা হতো ওনার প্রহরীরা তাকে বেদম পিটাতো। তো যখন ওই ছেলেটাকে দোষী সাব্যস্ত করা হয় তাকে খুব নির্মম ভাবে পিটিয়ে মানে জখম করা হয়। উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর যখনই উনি বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে প্রহরীরা বলে যে জমিদার সাহেব মানে একটা জিনিস তো আমরা ভুলে গেছি, সেটা হলো ওই যে লোকগুলো আমাদেরকে ডাকতে আসছিল ওদের পায়ে তো স্যান্ডেল পরা ছিল, আপনি তো খেয়াল করেন নাই, আমরাও খেয়াল করি নাই। বলে হ্যাঁ ঠিক তো, ওরা তো স্যান্ডেল পরা ছিল, আমার তো মনে ছিল না, রাত্রেবেলা তাড়াহুড়ায়। ঠিক আছে, আগামীকালকে যে ওদেরকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে ওদেরকে শাস্তি দিব। পরের দিন সকালবেলা সত্যি প্রহরীদেরকে পাঠিয়েছে ওই গ্রামে। প্রহরীরা যখন ওখানে গিয়েছে, যে গ্রামের নাম বলেছে, তখন সবাই বলে যে এই নামে এখানে কোনো গ্রাম নেই, আপনারা কোত্থেকে শুনেছেন যে গ্রাম? এখানে তো কোনো গ্রামই নেই। খুব অবাক হয়। ওনারা আসে, বাড়িতে ফিরে আসে, জমিদার সাহেবকে বলে যে এই ঘটনা, মানে সব ডিটেলস বলেন যে ওই নামে তখন কোনো গ্রাম নেই। তখন চিন্তা করেন তাহলে কার কাছে গেলাম, কোথায় গেলাম? উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই লোকজন আমার সাথে রসিকতা করেছে, এই টাইপের কিছু একটা উনি মনে করে আরো খুব ক্ষুব্ধ হলেন আর কি। এখন ওই রাত্রেই যে ঘটনাটা ঘটে, রাতের বেলা উনি ফিল করলেন যে কে যেন জানালায় মানে দরজা নক করছে। জমিদার সাহেব দরজাটা খোলেন। উনি চিন্তা করলেন যে এত রাত্রে তো আমার প্রহরী ছাড়া তো দরজায় কারো নক করার কথা না। উনি যখন দরজা খুলেন দেখলেন যে ওই যে ছেলেটা যাকে পিটিয়েছিল নির্মম ভাবে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর বলছে জমিদার সাহেব আমার অন্যায় শাস্তি তো দিয়েছেন, কিন্তু আপনার গুলো তো এখনো পাওনা বাকি রয়ে গেছে, সেগুলো আপনি নিবেন না? তখন এই ধরনের এই মধ্যরাতে এই ধরনের অদ্ভুত রসিকতা দেখে রবীন্দ্র সাহেব খুব রেগে গেলেন এবং তার প্রহরীদেরকে ডাকলেন। প্রহরীরা আসছে, এসে বলে ওই ছেলেটাকে ধরো। প্রহরীরা বলছে যে কোন ছেলেটা? বলে এই যে দরজার সামনে দাঁড়িয়ে সেই ছেলেটাকে ধরো। বলে কই, দরজার সামনে তো কেউ দাঁড়িয়ে নেই। উনি দেখছেন বাট প্রহরীরা কেউ দেখছেন। তখন প্রহরীরা ওনাকে বলছে যে জমিদার সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, মনে হয় ঘুম ঠিক মতো হয় না, এই ধরনের একটু উদ্ভট জিনিস আপনি দেখছেন। তখন জমিদার সাহেব কিছু গালাজ করে প্রহরীদেরকে উনি বাসার ভিতরে চলে গেলেন। আসলে ভাই প্রতিদিন এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাত্রের বেলা দরজা নক করে, জমিদার সাহেব দরজা করে, জমিদার সাহেব দরজা করে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে এবং বলে যে আপনার শাস্তি আপনাকে বুঝে নিতে হবে। তখন একদিন রাতের বেলা কি হয়, জমিদার সাহেবের 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। এক রাত্রে তার ছেলের ঘর থেকে প্রচন্ড শব্দ, মানে আর্তনাদের শব্দ শোনা যায়। তো দ্রুত সেখানে ঘরে গিয়ে দেখে ওনার ছেলের হাত এবং পায়ের সবগুলো আঙ্গুল কেটে ফেলা হয়েছে। আঙ্গুল কেটে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তৎকালীন সময় তো এত মানে হসপিটালও ছিল না, এই ধরনের কোনো সুব্যবস্থাও ছিল না, রক্ত দেওয়ার মতো ব্যবস্থাও ছিল না। প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে ওই রাত্রে ওনার ছেলের মৃত্যু ঘটে। এবং ডাক্তার দেখানোর সময় পাইনি। তো ওনার ছেলের মৃত্যু হওয়ার পর তার ঠিক পরের দিন তার আরেকটা যে মেয়ে আছে ছোট, ওই মেয়ের সাথে ঠিক একই রকম ঘটনা ঘটে। যে তার রাত্রেবেলা তার ঘর থেকে শব্দ আসে, গিয়ে দেখে তার ওই হাত পায়ের আঙ্গুল গুলো কাটা এবং একই রকম ব্লিডিং হওয়ার কারণে ওই মেয়েটাও মারা যায়। তখন
কিন্তু ওই যখন যেদিন ওই ছেলেটা মারা গেল ওই দিন থেকে ওই যে দরজায় যে নক করা হচ্ছিল এ আর আসে না। তখন থেকে আর জমিদার সাহেব ওই নক করা বা ওই জিনিসটা শোনেন না। তারপরে কি হলো, বেশ তার সপ্তাহখানেক পর হঠাৎ রাত্রে উনি ফিল করলেন যে ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি মনে হয় নাই, এবং নাই তো ঠিক আছে, কিন্তু আবছা আলোতে মনে হচ্ছিল যে ওনার পায়ের কাছে কিছু একটা নড়ছে বা ঝুলছে, এরকম কিছু মনে হচ্ছিল। উনি যখন আলো জ্বালালেন তখন এই দৃশ্যটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন ওনার স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঝুলছে। কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, ওনার স্ত্রীর সাথে কোনো ঝগড়াঝাটিও হয়নি, এটা উনি কিছুতেই বলতে পারেন না। যখন ওনার স্ত্রী এবং 2 সন্তান উনি হারালেন তখন উনি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন, এবং ওনার একটা দুঃসম্পর্কের ভাই ছিল, তাকে ডেকে জমিদারিগুলো বুঝিয়ে দিতে চাইলেন। কিন্তু ওই ঘটনাটা ঘটার আগেই আর একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে একদিন রাতের সকালবেলা প্রহরীরা এসে দেখে জমিদার সাহেব দরজা খুলছেন না। জমিদার সাহেবের যখন দরজা বারবার নক করার পর যখন খোলা হচ্ছে না, তখন দরজা ভেঙে যখন ঘরে ঢোকে তখন দেখে জমিদার সাহেব বিছানার উপরে পড়ে আছেন, এবং ওনার হৃৎপিণ্ডটা ঠিক ওনার বুকের উপরে রাখা, এবং ওনার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। আচ্ছা। এবং ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার শরীরে অন্য কোথাও ক্ষত ছিল না, মনে হচ্ছিল ওনার কেউ ওনার মুখের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওনার হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়ে এসেছে, এবং যার ফলে ওনার মৃত্যু ঘটে। তো ওনার একটা ওসিয়ত করা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরটা যেন এমন ভাবে বাধাই করা হবে, পাকা করে, তার মাটির নিচেই পাকা করতে হবে, তারপর লাশটা রাখতে হবে, যাতে করে কোনো কুকুর, শিয়াল বা এগুলো যেন কবর খুঁড়তে না পারে, এবং সাধারণ মানুষের কবর থেকে সেটা যেন আলাদা হয়, যেহেতু উনি জমিদার মানুষ। এটা ওনার একটা ওসিয়ত ছিল। তখন ওনার ওই ওসিয়ত অনুযায়ী ওইভাবে ওনার প্রহরীরা ওই কবর পাকার কাজটা শুরু করেন। কবর টবর যখন পাকা হয়ে যায় তখন ওই লাশটা ওনার ভিতরে রাখা হয়, এবং যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তখন ঘটে এক বিপত্তি। বারবার শুধু উপরের মাটিটা ভেঙে পড়ে যাচ্ছিল নিচে, কিছুতেই এই কবরটাই করা যাচ্ছিল না, ওইভাবে দেয়া যাচ্ছিল না, নর্মালি যেভাবে কবরগুলো হয় কিছুতে দেয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত যিনি জানাজা পড়িয়েছিলেন উনি বলেছিলেন যে এইভাবে কবর দেওয়া হবে না, ওনাকে একটা সাধারণ কবরে কবর দিতে হবে। অবশেষে আরেকটা সাধারণ কবর খোঁড়া হয়, সেখানে ওনার কবর দেওয়া হয়। তো এইভাবেই ওনার জীবনের ইতি ঘটে। তো ওই যে যারা যেখানে উনি গিয়েছিলেন, বিচার করতে গিয়েছিলেন, ওনার সাথে কারা ছিল, কিভাবে ছিল, এটা অনেকটা রহস্য রয়ে গেছে। ওই ঝিনাইদহের এই ডেফুলবাড়ি এলাকায় এই ঘটনাটি এখনো লোকের মুখে প্রচলিত। যারা ওই এলাকার আছেন বা শুনছেন তারা হয়তো এই ঘটনাটার সাথে অবশ্যই পরিচিত থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা কিছু কথা আমরা সেকেন্ড ঘটনায় যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি প্রসেনজিৎ বালা। কোথা থেকে এসছেন? ফ্রম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি, গোপালগঞ্জ। ওকে, আচ্ছা, আপনি একটা ঘটনা বলছিলেন, সেটা হচ্ছে আপনার সঙ্গে 1 মিনিট আগে, আজ আপনি হয়তো ভুলে গেছেন, আজ 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আজ এই দিনে তাকে গভীরভাবে স্মরণ করছি, এবং যেহেতু আমার ভার্সিটিটা বঙ্গবন্ধুর নামে, তাই আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। না, আপনাকে পেয়ে আমরাও খুব ভালো ফিল করছি। তো আপনি যেটা এখন আমাকে যেটা বলবেন সেটা হচ্ছে, আপনি আপনার তো ঘটনা বলবেনই, তার আগে একটু বলি যে আপনার সঙ্গে আপনার বোনকে নিয়ে কিছু ঘটনা আছে, রাইট? হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা একটু শুরু করতে পারি। আসলে ভাই, ঘটনাটা হচ্ছে এমন, আমার বয়স যখন 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস, তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে। আমরা 4 ভাই বোন ছিলাম। আমি সবার ছোট, আমার বড় বোন ছিল, তারপর আমার দাদা, তারপর মেজো বোন। তো তাহলে আমি সবার ছোট, আমার বয়স তখন 6 থেকে 7 মাস। আমার বড় বোনের নাম ছিল গীতা। ও বিশেষ একটা কারণে ঘর ঝাড় পোছা যেটা বলে, আমার মেজো বোনের সাথে ঝগড়া করে, প্রচন্ড ঝগড়া করলে মা ওকে বকে, যেটা ও মানতে পারছিল না। আসলে যেহেতু যে সে বড় এবং আমি সবার ছোট, আমাকে খুব স্নেহ করতো, খুবই ভালোবাসতো, বলতে পারেন স্নান, খাওয়া দাওয়া সবকিছুই করতো। তো আমাকে এতটা ভালোবাসতো, ও যখন মারা যায় রাসেল ভাই, ও আমাকে নিয়ে খুব পরিপাটি সুন্দর করে সাজিয়ে মারা যায়। ও মার বকা শুনে আমাদের ঘরে উপরে গিয়ে বিষ খেয়ে ও আমাকে কাছে রেখেই বিষ খায় এবং ও মারা যায়।
আমি আপনার চোখের সামনে আমার চোখের সামনে ঘটনাটা ঘটে রাসেল ভাই। আমি তখন খুব ছোট, তো 6-7 মাস বয়স। আপনি আমি বুঝতে পারিনি, আমি কান্নাকাটি করছি। বুঝতে পারার কথাও না। কান্নাকাটি যখন করছি তখন মানুষজন এসে দেখতে পায় যে আমার দিদি মারা গেছে। আচ্ছা, সেই থেকে আর কি এটা আমার লাইফের সাথে বলতে পারেন। কিন্তু আপনি বলছেন তারপর থেকে বহুবার আপনাকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করেছেন। বলি, এরপরে ও যখন মারা যায়, আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যেটা যারা সুইসাইড করে তাদেরকে বেশিরভাগ সময় বাড়িতে রাখা হয় না। জি, তাদেরকে হয় পানিতে ফেলে দেওয়া হয়, অথবা কোথাও পরিত্যক্ত জায়গা, যেটা বলে গ্রামের মধ্যে বিলের মধ্যে পুকুর, অথবা খালের পাশে খালপাড়িতে পোড়ানো হয়, অথবা কবর দেওয়া হয়। তো আমার দিদিকে জলে ফেলে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়। তো ও যখন ওকে ফেলে দেওয়ার পরে আমার বাবা একদিন, আমরা একটা কথা বলি, আমাদের বীর এলাকা, ওখানে মাছের আড়ত বসে, মাছের আড়তে বসে নৌকায়। তো আমার বাবা মাছের আড়তে যায় একদিন। জি, আমার যাওয়ার পথে দেখে আমার বোনটা একটা ব্রিজের, মানে ব্রিজ বলে ভুল হবে, একটা বাঁশের সাথে বেঁধে আছে। আমার বাবা খুবই কষ্ট পায় এটা দেখে, যে আজ আমার বড় মেয়েটা যে সে সুইসাইড করলো, তাকে আমার এই দৃশ্য দেখতে হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায়। তো উনি বাড়িতে এসে খুবই ভেঙে পড়েন এবং মানে খুবই শোকাহত হন। এরপর আমার সাথে যে ঘটনাগুলো ঘটে রাসেল ভাই, আমি যখন বুঝতে শিখি ক্লাস 4, 5, 3 এরকম এই সময় বা এখনো পর্যন্ত, আমি দেখি যে আমার কাছে সুন্দর করে একটা মেয়ে আমাকে নিতে আসে। আচ্ছা, আমি এটা নিশ্চিত হতে পারি যে ওটা আমার বোন হয়তো বা, কারণ আমি আশপাশে সবার কাছ থেকে শুনছি আমার বোন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ও যখন মারা যায় তখন ও ক্লাস 7-এ পড়ে, এবং ও যখন আমাকে আসতো আমি সবকিছু দেখতাম, আমাকে আদর করতো, আমাকে বলতো চল ভাই আমার সাথে চল, আমি তোকে নিতে আসছি। কিন্তু আমি তো জানতাম না আমার বোন, আমি তো পরে বুঝতে শিখছি এটা আমার বোন হয়তো। আমাকে নিতে আসতো, আমি বলতাম না আমি তোমার সাথে যাবো কেন, তুমি আমার কে, আমি দৌড়াতাম হয়তো। এটা ওর আমার সাথে এখনো হয়, এখন আসে। এটা ও আশা কমে গেছে, কিন্তু এখন অন্য কিছু ঘটে বেশি, ঘটে। কারণ আমি একটা জিনিস মনে মনে সবসময় কল্পনা করি, হয়তোবা এমনও শুনছি আমার দিদি হয়তোবা কেউকে ভয় দিছে মানুষ, আমি ছোটবেলায় শুনছি কেউ আমার দিদির নামে ভয় দিছে, বা কেউকে ধরছে, তাকে বলে মানে ঘাড়ে মানে গাঁধে ওঠা যাকে বলে। যা হোক ভাই, এটা অনেকের কাছে শুনছি, কিন্তু আমার কাছে তখন থেকে বিষয় হতো যে যাই হোক না কেন, হয়তো আমার দিদি কখনো আমার কোনো ক্ষতি করবে না। অবশ্যই। এখন যেটা বলি, আমার সাথে রিসেন্টলি যেগুলো ঘটে, আমি যখন 2012 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ঢাকাতে আসি, তখন ঘটনাগুলো ঘটে। আমার ক্লাস 9-10 আমার এক বান্ধবী ছিল, আমার নাম ছিল রনিতা, ক্লাসের ফার্স্ট গার্ল ছিল এবং ট্যালেন্টফুলি বৃত্তিবা ছিল। এটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ও বিশেষ কোনো কারণে, আমি কারণগুলো উল্লেখ করি না, হয়তো আমি সম্পূর্ণ জানিও না, বিশেষ কোনো কারণে ও সুইসাইড করে গলায় ফাঁস নিয়ে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে থাকা অবস্থা ফার্স্ট ইয়ারে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে আমি এখানে ঢাকা কোচিং করতে আসি, তখন এগুলো আমার সাথে ঘটতো। আমি যে বাসায় থাকতাম, আমরা 2 ফ্রেন্ড থাকতাম, ও বেশিরভাগ সময় আমার সাথে স্টে করতো না, থাকতো না। ও থাকতো বাড়িতে থাকতো, অথবা আমার সাথে থাকতে পারতো না, ওর দাদার কাছে থাকতো, চলে যেত, আমি একাই থাকতাম। তো আমি যেটা দেখতাম, রোড লাইটে আলোটা আমার থাই গ্লাস দিয়ে আমার রুমে আসতো, পুরো ফোকাসিংটা দেখতো। আমি দেখতে পেতাম যে আমার কাছে আসতো আমার ফ্রেন্ড রনিতা, আসতো, ও এসে আমাকে কথা বলতো এবং ও খুব সুন্দর গান গাইতে পারতো। ও বলতো ওট গান শুনবি না, এবং আমাকে হাত ধরেও টানতো। আমি সবকিছু আসলে নরমাল মানুষের মতো ফিলিং, একদম আমি ফিলিং সম্পূর্ণ, আমি বলতে পারেন যদি আমার চিনতে দেয় ব্যথা পাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, নড়তে পারছি না। এবং ও যখন চলে যাচ্ছে আমার সাথে সাথে ঘুমটা ভাঙছে, আমি ওই ঘোরটা কেটে যাচ্ছে, আমি স্পষ্ট সম্পূর্ণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি আলোটা আসতেছে, ও আমার সাথে কথা বলতেছে, ঘুরতেছে, গান গাচ্ছে, মানে আমার সাথে বলতেছে কেমন আছিস, কেউ পড়ালেখা করিস, চান্স পেতে হবে, এগুলো শেয়ার করতো, এমনকি গানও শোনাতো আমাকে। এবং এমন একটা ঘটনা ঘটে, ও আমাকে রাসেল ভাই শীতের সময় ও আমি যে কম্বলটা গায়ে দিয়েছিলাম, আমার কম্বলটা টেনেও তুলছে, টেনে নিয়ে গেছে, উঠবি না ওঠ। আমি যখন ওই ঘোরটা কেটে যায়, তখন আমি দেখি আমার কম্বলটা আমার গায়ে নেই। শীতের সময় কম্বলটা গায়ে থাকার কথা, এটা তো পড়ে যাওয়ার কথা না, ও
ওটা আর কি আমার গা থেকে চলে যায়। আপনার কেমন লাগে আপনার খুব কাছের দুজন মানুষের এরকম অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার সাথে আসলে আপনি কি জান? আমার যখন আমার দিদির কথা মনে পড়ে, এখন আমি যখন খুব কষ্ট পাই, কষ্ট থাকি বা সুখ বলেন, আনন্দ বলেন, দুঃখ বলেন, যেটাই বলেন, আমার দিদির কথা খুব মনে পড়ে। আচ্ছা, খুবই মনে পড়ে। না আপনার এই যে দুজন মানুষ এই অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার কাছে আছে, আপনি কি কোন সময় এরকম মনে হয়েছে যে এনারা কখনো না আসুক, নাকি আসলে আপনি আসলে খুশি হন? ভাই ওরা আসলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি জানি ওরা কখনো আমার ক্ষতি করবেন। ওরা আমার সেজন্যই বলছি যে আপনি কি চান যে এরকমই থাক সবকিছু, নাকি আপনি চান যে না এরকম না থাক? এটা অন্য পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওরা যখন আসতো আমার খুব ভালো লাগতো, আমি কিন্তু শেয়ার করলে আমি খুব আনন্দ পাইতাম। জি। কিন্তু এখন রিসেন্টলি যে ঘটনা ঘটে, এখন দেখাচ্ছে আমি যখন ঘুমাই, এই কিছুদিন আগের ঘটনা, এটা আমার রুমমেটের সাথে শেয়ার করছি। এখন আমার ফ্রেন্ড আছে সোনি, আমাকে অনেক সাপোর্ট দিয়ে, অনেক আমার সাথেই আছে। তো আমার রুমমেট জামিল, ওকে আমি শেয়ার করছি যে আমি যখন ঘুমাই রাসেল ভাই, কিছুদিন আগে আপনি বলতে পারেন একদম হ্যাংলা পাতলা, কিচ্ছু নেই, পাটখড়ির মতন, মাথায় চুল নেই, চোখ বড়, হ্যাংলা একদম। ও আমার দুই পাশে, আমি যখন শুয়ে থাকি, দুই পাশে পা দিয়ে দাঁড়িয়ে আমার সাথে বলতেছে, মানে আঙ্গুলটা তুলে, চুপ থাকিস। একদম আমি যখন ভেন্টিলেটর দিয়ে আলোটা আসে আমার। লাস্ট কবে দেখেছেন আপনি? এটা হয়তো বা 2 মাস। 2 মাস, তার মানে খুব বেশি সময় না। আমি বলি, ও আমাকে বলতেছে চুপ থাকিস, মানে কিছু বলিস না। এটা আমি যখন আমার রুমমেটের সাথে শেয়ার করি, তখন আর একটা ঘটনা ঘটে। এটা আর একটা ঘটনা, ও আমি যখন ওর সাথে জোরাজোরি করি, আমি দেখবো, যখন ও চলে যাচ্ছে, আমি মনে ভাবি আবার আসুক না, আমি দেখবো ওকে কি। তখন রাসেল ভাই আরো কঠিন কষ্ট দেয় আমাকে, এবং সে কষ্টটা আসলে আমি সহ্য করতে পারি না। ঘেমে একদম একাকার হয়ে যায়, সেটা শীত হোক বা গরম হোক। এবং রিসেন্টলি যেটা, ওইটা আগের ঘটনা, পরে যেটা ঘটছে, আমি যখন এই কথাগুলো আমার রুমমেটের সাথে শেয়ার করছি, শেয়ার করার পরে তখন দেখাচ্ছে আমার রুমের দরজা ভেদ করে একটা পাহাড়ের মতন, মানে ছাদ ছুঁই একটা লোক, কালো ছায়া, অস্বাভাবিক, মানে যেটা বোঝা যাচ্ছে আলো থেকে, আমি ভেন্টিলেটর দিয়ে যে আলোটা আছে সেটাতে দেখতে পাচ্ছি যে ও আমাকে এসে আমার বিছনার এক প্রান্তে দাঁড়িয়ে, মুখটা একদম সেম রাসেল ভাই আমার নাকের সামনে এনে, বড় বড় চোখ, স্পষ্ট মুখটা অনেক বড়, কালো একদম, আমাকে বলতেছে কিছু বলবি না, মানে একদম মেসেজটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সাথে আপনার সাথে কথা যদি সময় পাওয়া যায়, এন্ড আজকে আসলে অনেক গেস্ট, আমি জানি না সময় পাওয়া যাবে কিনা, এবং তার মধ্যে আমরা প্রশ্ন নিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আমাদের সঙ্গে যিনি আজকে এসেছেন। সো দেখা যাক কি হয়। এখন একটা ব্রেক না নিলেই না, সুতরাং একটা ব্রেক নিচ্ছি, আমাদের ফার্স্ট ব্রেক আজকে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, এবং আমরা ঘটনাটা একটু শুনে নিই, তারপরে আমরা একটা ব্রেকে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি এসেছি ঢাকার বাড্ডা বাইরে থেকে। জি। আর বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে অধ্যয়নরত আছি। জি। তো ঘটনাটা আমি শুনেছি আমার এক সিনিয়র ভাইয়ের মুখ থেকে, রাশেদ ভাইয়ের কাছ থেকে। তো ওনার বাড়ি ছিল কুড়িগ্রামে। জি। তো ভূমিকা বর্ণনা করে আমি ঘটনায় চলে যাই। জি, প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভাইয়ার মামা ছিলেন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, আর ঘটনাটা তাকে ঘিরেই। তো উনি কুড়িগ্রামে কোনো একটা হসপিটালের আন্ডারে অ্যাম্বুলেন্স চালাতেন। একদিন কুড়িগ্রামে ওই হসপিটালে বিকাল বেলায় একটা লাশ আসে মর্গে। আর লাশটা সম্ভবত ওনার মতে সুইসাইড অথবা অ্যাক্সিডেন্ট, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা। তো পরবর্তীতে ওই দিন পোস্টমর্টেম করা শেষ হয়। পোস্টমর্টেম শেষ হতে হতে রাত হয়ে যায়। তো রাতের বেলা তাকে বলা হয় মামাকে যে আপনি এটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসেন লাশটা। আচ্ছা। তো মামা বলেন ওকে ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার সাথে সহকারী দিতে হবে একজন। তো কথা মতো তারা রাত 11:30টার দিকে বেরিয়ে পড়ে, ওই রাশেদ ভাইয়ের মামা এবং তার সহকারীকে নিয়ে। তো তারা যখন যাচ্ছে, অনেকক্ষণ ড্রাইভ করার পর ঠিক রাত 1টা কিংবা 1:30টার দিকে তার সহকারী ঘুমিয়ে পড়ে পাশে, আর মামা তিনি স্টিল ড্রাইভিং করছিলেন। তিনি ড্রাইভিং করা অবস্থায় হঠাৎ করে তার কানে আসে
আশেপাশে কোনো একটা কান্নার আওয়াজ। আর এটা শোনার পর মামা কিছুটা ভয় পেলেও তিনি তার মনকে বুঝতেন এই বলে যে হয়তো বা হ্যালোসিনেশন বা যে কারণে, আর এই জন্য তিনি আর বিষয়টা আমলে নিলেন না। তিনি তার মতো গাড়ি চালাতে থাকেন। কিছু দূর যেতে না যেতে আবারও সেই একইভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার মামা বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে হয়তো, আর তিনি খুব ভালোভাবে খেয়াল করলেন যে আওয়াজটা তার পেছন দিক থেকে আসছে, তার পেছন দিক থেকে। আর এবার তিনি কিছুটা হলেও ভয় পেয়েছেন, আর তিনি তার মনকে এই বলে বুঝতেন যে যত যাই কিছুই হোক পেছনে তাকানো যাবে না। কারণ আমাদের একটা রীতি আছে, অনেকে এরকম যদি পেছন থেকে ডাকা হয় বা কোনো কিছু শুনে খারাপ, পেছনে তাকানো ঠিক না। তো উনি ওরকম গাড়ি চালাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আবারও ঠিক একই কান্নার আওয়াজ। এবার তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তিনি তারপরও পেছনে তাকান না। তারপরও তিনি দৌড়াদৌড়ি পড়তে পড়তে গাড়ি চালাতে থাকেন। এরপর হঠাৎ করে দুর্ভাগ্যবশত ভাবে তার চোখটা যায় গাড়ির ভেতরের আয়নার দিকে, এবং উনি দেখতে পান যে আয়নাতে স্পষ্ট দেখতে পান পেছনে যে লাশটা রাখা ছিল রাসেল ভাইয়া, ওই লাশটা বসে আছে এবং বসে বসে কাঁদছে। এটা দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারেন না, উনি গাড়িটা সাইড করেন এবং তার সহকারীকে ডাকতে থাকেন যে ওঠার জন্য। তার সহকারী ঘুম থেকে উঠছিল না, কারণ গভীর ঘুমে মগ্ন ছিল। তো রাসেল ভাই উনি এতটাই মামা ভয় পেয়েছিলেন যে উনি এক পর্যায়ে রেগে গিয়ে সজোরে একটা চড় মারে তাকে। আর উনি ঘুম থেকে উঠে বলে যে কি হয়েছে মামা, এরকম হঠাৎ করে আমাকে চড় মারলে। তারপর বললেন কি হয়েছে তোর জানার দরকার নেই, তুই জেগে থাক। তো এই বলে তারা আবার রওনা দেয়। মামা স্টিল ড্রাইভিং করছে। কিছুক্ষণ পর আবারও তারা শুনতে পায় পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে, এবং ওই মামার সহকারী তিনি বলেন মামা কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? মামা বললেন যেখান থেকেই আসুক তুই পেছনে তাকাবি না, তুই তোর মতো থাক, কোনো আওয়াজ শুনলেও পেছনে তাকাবি না। তো তারা গাড়ি চালাচ্ছে, আর এর মধ্যে কান্নার আওয়াজ থেমে থেমে আসছে কিছুক্ষণ পর পর। তো আরো কিছু দূর যাওয়ার পর মামা তার মতো গাড়ি চালাচ্ছেন, আর সহকারী যিনি ছিলেন উনি খেয়াল করলেন যে আয়নার দিকে তার চোখটা যায় এবং তিনি দেখেন যে ওই লাশটা পেছনে বসে আছে এবং কাঁদছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন। তিনি বলেন মামা এটা আমি কি দেখলাম, পেছনে লাশটা রাখা ছিল, এটা বসে আছে, আর মৃত মানুষ কিভাবে এভাবে বসে থাকতে পারে আর কাঁদছে এটা। তো এটা দেখার পর তারা আর দুজনেই ভয় পেয়ে যায় এবং গাড়িটা এক সাইড করে তারা দৌড় দেয় গাড়ি থেকে, দুজনেই নেমে, মামা এবং তার সহকারী। তো তারা রাস্তাটা ক্রস করে দেখতে পায় একটা দোকান শাটার লাগানো। যারা ওই শাটারে গিয়ে আঘাত করতে থাকে যে ভাই ভেতরে কেউ আছেন, থাকলে একটু হেল্প করেন, আমরা বিপদে পড়েছি। তো ভেতর থেকে শাটার খুলে একজন আসলো যে এত রাতে আপনারা কোথা থেকে আসলেন আর আপনারা এত নার্ভাস কেন? তো ওনারা বললেন যে কুড়িগ্রাম থেকে আমরা আসছি ভাইয়া, এই লাশটা নিয়ে অ্যাড্রেস মতো দিয়ে আসবো। তো হঠাৎ এরকম আমাদের সাথে প্রতিমধ্যে এরকম হচ্ছে যে লাশটা হঠাৎ উঠে বসে যায়, কাঁদে, এরকম টাইপের। তো উনি বললেন এত রাতের বেলা আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, আর এই রাস্তায় এত নির্জন, এখানে আসলে হয়তো এরকম হতেই পারে। আর লাশটা যেহেতু কোনো নর্মাল এটা ডেড হয়নি, এটা সুইসাইড কিংবা অ্যাক্সিডেন্ট, এরকম খারাপ কিছু হতেই পারে। তো আপনারা আজকে রাতটা এখানে থাকেন, সকালে চলে যান। তারপর ফজর আজানের পর তারা আবার রওনা দেয়, আর লাশটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসে মামা। আর পরবর্তীতে ওই দিন তারা কুড়িগ্রামে ব্যাক করেই হসপিটালে ওই অ্যাম্বুলেন্স জমা দিয়ে দেয় এবং মামা এই অ্যাম্বুলেন্স চালানোর পেশাটা চিরকালের মতো ছেড়ে দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে অনেক SMS আসছে এবং রানা যেমন লিখেছেন এখানে যে তিনি কিছু জানেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি প্রসেনজিৎ বালা। থ্যাংক ইউ রাসেল ভাই। জি, আমরা ঘটনায় যাই। এটা 2010 সালের ঘটনা। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমি যেহেতু ছোটবেলা থেকে বাইরে পড়ালেখা করি, 2004 সাল থেকে আমি হোস্টেল থেকে পড়ালেখা করি। তো সেই সুবাদে আমি মাদারপুর থানার মধ্যে একটা স্কুলে পড়ালেখা করি। সঙ্গতবশত কারণে আমি নামটা উল্লেখ করছি না স্কুলটার। তো আমার হলটা পরে, পরীক্ষার হল পরে রাজর থানার মধ্যে। তো আমি ওখানে একটা বাসা নিয়ে পরীক্ষাটা দিই। আমি বলি ওখানে পরিবেশটা কেমন ছিল। আমি যে রুমটায় থাকতাম ওটা অনেক আগেরকার ঘর ছিল, এবং আমার বাসার মালিক যারা থাকতেন ওনারা আরেকটা ঘরে থাকতেন। শুধু আমি ঘরটায় আমি একাই থাকতাম। আরো বলি ওখানে ওনার দুটা ছেলে ছিল,
এক ছেলে সুইডেন থাকতো, আর এক ছেলে দেশের একটা দোকানে চাকরি করতো। তো আমি ওই জায়গায় একাই থাকতাম ওই ঘরটাতে। আমার পরীক্ষা 1 মাস ধরে হয় রাসেল ভাই। তো আমার পরীক্ষা শেষের দিকে, একটা পরীক্ষা বাকি আছে। তো এই সময় সন্ধ্যার দিকে আমি প্রার্থনা করে পড়তে বসছি। প্রচন্ড মেঘ হলো আকাশে, ঝড়ের মতো একদম চারদিক অন্ধকার হয়ে। তখন আমাকে ওই পাশে নতুন করে যে ঠাকুরমা ঠাকুরদা থাকতো, ঠাকুরমা বলছে আমাকে যে প্রশান্ত তুই তো ভয় পাবি, তুই এই ঘরে চলে আয়। বললাম না, আমার পড়ালেখা আছে, আমি ওখানে থাকবো, পড়ালেখা করবো। তো আমি যখন পড়তে বসলাম রাসেল ভাই, কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেল, সমস্ত অন্ধকার। আমি চার্জার লাইট দিয়ে আমি পড়তেছি। আসলে সম্পূর্ণ লাইটটা শুধু আমার টেবিলের উপর ফোকাসিং, আর চারপাশটা অন্ধকার একদম, আর প্রচন্ড ঝড় বৃষ্টি, চারপাশে কিছু শোনা যাচ্ছে না। আমি শুধু একলা ঘরে, বদ্ধ ঘরে। ঘরটা পুরাতন, অনেক আগেরকার এবং কাঠের তৈরি। তো আমি যখন পড়তেছি, কিছুক্ষণ পড়ার পরে আমার কনসেন্ট্রেশন সম্পূর্ণ বোর্ড দিকে। তো আমি পড়তেছি, এখন কিছুক্ষণ পরে আমার মনে হলো আমার ডান পাশে যে বাম পাশে যে জানলাটা ছিল, আমার জানলাটা খুলে গেল। জানলাটা খুলে যাওয়ার পর আমি ভাবলাম যে খুব ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আমি জানলাটা লক করি। তো আমি জানলাটা পুনরায় লক করি। লক করে আমি পুনরায় পড়ার টেবিলে মনোযোগ দিই। আমি পড়তেছি রাসেল ভাই, আমার একটা হ্যাবিট আছে, আমি পাটা তুলে পড়ি এখন পর্যন্ত। আমি যখন পড়তেছি, তখন আমি পাটা যখন নিচে নামাই, দেখি আমার দুটা জুতার একটা নেই। একটা জুতা আমার চেয়ারের পিছনে অনেক পিছনে চলে গেছে। তো আমি খুঁজে নিয়ে জুতাটাকে আমি সেই জায়গায় রেখে এবার আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে ওটা কিভাবে গেল। মনে মধ্যে ভাবি যে ওটা আমি দেখবো কিভাবে যায়। তো আমি ওটা ঠিক আগের জায়গায় রেখে আমি পড়তেছি, ঠিক পাটা তুলেই। তো কিছুক্ষণ পরে পাটা তুলে পড়ার সময় কিছুক্ষণ পর ভাবলাম দেখি তো জুতাটা আছে কিনা। আসল ভাই, আমি যখন দেখি যে জুতাটা ওখানে নেই, ওটা সেই আগের জায়গায় চলে গেছে। আমি খুব নিজের মধ্যে একটু খারাপ ফিল করলাম। আবার ভাবলাম এটা হয়তো আমার বোঝার ভুল বা হতেই পারে। আমি তখন আবার পুনরায় পড়ালেখার প্রতি মনোযোগ শুরু করলাম। তো আমি যখন পড়তেছি, তখন আমার রাসেল ভাই, আমার চার্জারটা চার্জ কমে আসছে একটু। তখন আমার মনে হচ্ছে আমার কাছাকাছি কেউ আছে, আমার কাছাকাছি আছে এবং হাঁটতেছে, হয়তো হাঁটতেছে। আমি বুঝতে পারছি কেউ আছে। এবং আমাকে যদি আসলে ওখানে পরিবেশটা এমন যে মনে হচ্ছে আমি চারপাশে অন্ধকার, আমি একলা ঘরে একা অবস্থায়, চারদিক বৃষ্টি আর শুধু বৃষ্টি, আমি একা। আচ্ছা। তখন আমি পড়তেছি, পড়ার সময় আমি এক বিষয়ে নাম নিচ্ছি। নাম নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে যখন পড়ালেখার প্রতি একটু মনোযোগ দিচ্ছি, তখন মনে হচ্ছে মানে শুনতে পেলাম আমার দরজাটা খুলে গেল। আচ্ছা। আমার পড়ার টেবিল থেকে দরজাটা 5 থেকে 10 হাত দূরে হবে। দরজাটা খুলে গেল, আমার পিছনেই ছিল দরজা। তা আমি যেভাবে দরজাটা দিয়েছিলাম সেটা আমার খোলার কথা না। আমি পুনরায় গিয়ে আমি দরজাটা আবার লক করি। আসলে দরজার লকটা এমন ছিল, আগেরকার দিনের দরজার লকটা, ওটা আমি বুঝাতে পারবো না এমন ভাবে লকটা দেওয়া ছিল। আমি লেবার লকটা খুব সুন্দর ভাবে লকটা দিই, যাতে কখনো সম্ভব না খোলার। আমি ওটা লকটা দিয়ে দরজাটা লক করে আমি আবার পড়তে আসি। আমি যখন পড়তেছি, কিছুক্ষণ পরে রাসেল ভাই, আপনি অবাক হবেন, দরজাটা আবার খুলে গেছে, পুনরায় আবার খুলছে। আমি তখন খুবই ভয় পাই। আমি বৃষ্টির মধ্যে ভিজে, ওই ঝড়ের মধ্যে ভিজে আমি ওই ঘর থেকে দৌড় দিয়ে চলে আসি। আচ্ছা। নতুন ঘরে যেখানে ঠাকুরমা ঠাকুরদা আছে। তখন আসার পরে ঠাকুরমা বলতেছে যে তোর বাড়ি থেকে ফোন দিছিল। আমি বললাম কি বলছে? তো বললো তুই কেমন আছিস, পরীক্ষা কেমন হচ্ছে, পড়ালেখা ভালোভাবে করিস। মার কথা কিছু বলে না? বল না, কিছু বলে নাই, এটাই। তখন আমাকে চা দিল, আমি শেষে আবার আমার মতো করে পড়ালেখা শুরু করলাম ওখানে বৃষ্টি থামার পরে। তো আমার আসলে আমার পরীক্ষা শেষ, ঘটনা এখানে শেষ না। আমার পরীক্ষাটা শেষ হলো 2 দিন বাদে। আমি বাড়িতে যাচ্ছি অনেকদিন পরে। তো আমার নিজের ভিতরে একটা আছে যে আমি পরীক্ষা শেষে অনেকদিন পর বাড়িতে গেলে প্রণাম করি, দেখা হয়। তো আমি যখন বাড়ির রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, তো আমার বাড়ির পাশে সামনেই একটা বাড়ি আছে। তো ওনাদের ঘরটা ঠিক রাস্তার পাশেই। তো ওনারা রাস্তার পাশে বসে, আমার কাকিমা, 2 কাকা, 1 দাদা, ওনারা রাস্তার পাশে বসে আছে। তা আমি ওনাদের দেখে আমি প্রণাম করলাম।
আসলে ওনাদের সাথে যখন আমি প্রণাম করি ওনাদের এক্সপ্রেশনটা অন্যরকম ছিল, আচ্ছা। মানে একদম মুখ কালো, আমার সাথে কথা বলছে না। আমি শুধু প্রণামটা করলাম, ওনার আমার কোনো উত্তর দিল না। হুম হুম। কেমন আছিস, কত থেকে আসলি, পরীক্ষা কেমন হচ্ছে, এগুলো কোনো কিছু না। আমি প্রণামটা করলাম জাস্ট, মানে এটাই। আমি প্রণাম করে চলে যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। আমি 1টা থেকে 2টার মধ্যে বাড়িতে আসলাম। আমার দিনটা অনেক মজাই কাটলো, হুম হুম। যে অনেকদিন পরে পরে বাড়িতে যাচ্ছি। জি। আমি যখন সন্ধ্যার সময় খেতে বসলাম ফ্যামিলির সবার সঙ্গে, হুম হুম। তখন শুনতে পেলাম যে অনেকেই ভয় পাচ্ছে। কে ভয় পাচ্ছে? যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন কেউ সন্ধ্যার পরে দেখতে পাচ্ছে যে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তোবা লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে হাঁটছে, তার লাইটটা অফ হয়ে গেছে, তাকে টাম ধরে ঢাকতেছে। বললাম এটা কি জন্য হচ্ছে? তখন বলল যে তোদের আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়ি এক দিদি ছিল, তার নাম হচ্ছে বর্ণা। আচ্ছা ও সুইসাইড করছে, মারা গেছে। আচ্ছা। সে আসলে, আমি বর্ণাতেই মারা গেছে কিভাবে? ও আমাদের, আমি প্রথমবার বলছি, আমাদের গ্রামটা বিলের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, আপনি বলছিলেন। ওই বিলের মধ্যে গিয়ে ও বিষটা খায়। এমন কোন লোক ছিল না ওকে দেখার যে ওকে বাঁচাবে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আপনার চারপাশে এরকম সুইসাইড করা মানুষের সংখ্যা অনেক বেশি, এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম বিষ খেয়ে মারা গেছেন। হ্যাঁ, এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয় মাঝে মাঝে? আসলে অস্বাভাবিক, কিন্তু এটা পরিস্থিতির শিকার। হয়তোবা এই যে দিদিটা মারা গেছে, হুম এ পাশের এক আন্টির সাথে গ্যাঞ্জাম করছে, সামান্য একটা বিষয়, হুম। যার কারণে এটা সুইসাইড করার কথা না। জি। কিন্তু সে কিন্তু তার নিজের তাড়নাই বলেন, জীবন তাড়না বলেন, যেভাবে বলেন, সে কিন্তু মারা গেছে, বিষ খাইছে। এবং এমন একটা সিচুয়েশন যে বিষটা খেয়েছে, সেখানে তার দেখার মতো কেউ ছিল না। হুম হুম। সে জানবে এখানে খেলে পারে তার নিশ্চিত মৃত্যু। তার মানে সে মারা সে যাওয়ার মারা জন্যই খেয়েছেন। হ্যাঁ, যখন ওকে আনা হয়, আমি বললাম যে এই ঘটনাটা কখন ঘটে, কবে ঘটছে, কবেকার ঘটনা। তখন আমাকে আমার বৌদি আর কি আমাকে বলে যে তোকে যেদিন ফোন দেওয়া হয়েছিল বৃষ্টির দিনে, ঝড়ের দিনে, সেই দিন তো ও মারা গেছে, এবং ওই সময় ওকে মানে পুরানো হয়। আমি তখন খুব ভয় পাই রাসেল ভাই। ঘটনা এই কারণে ঘটে হয়তোবা, আমার ধারণা, আমি পরে শুনতে পারি যে ওকে গোপালগঞ্জ থেকে যখন পোস্টমর্টম করে আনা হয় আমাদের গ্রামে, আমি প্রথমে বলে গেছি যে আমাদের হিন্দুদের মধ্যে একটা রীতি আছে, যারা সুইসাইড করে তাদেরকে বাড়িতে রাখা হয় না। ঠিক একেও আমাদের খালপাড়িতে পোড়ানো হয়, এবং যখন ওকে চিতায় তোলা হয়, আগুন ধরা শুরু করে, তখন আর কি প্রচন্ড বৃষ্টি। আমি তো বললাম ওই দিনকার ঘটনা, যেদিন আমি ভয় পেয়েছি। হুম হুম হুম। ওই দিন ওই প্রচন্ড বৃষ্টি, সবাই ওকে রেখে আসল ভাই চলে আসে, বাড়িতে ফিরে আসে। ওখানে বৃষ্টির পানিতে আসল ভাই ওর চিতাটা নিভে যায়, এবং এক আধাপোড়া অবস্থায় ওখানে থাকে। এবং যখন গ্রামের মানুষ সকালবেলা ওখানে যায়, তখন দেখে একটা কুকুর ওর লাশটা ছিঁড়ে পড়ে খাচ্ছে। ওকে। আচ্ছা, আমি একটু শেষ করি। যখন খাওয়ার পর তখন গ্রামের মানুষ শোকে আবার পুনরায় মাটি চাপা দেয় ওখানেই। এবং রাসেল ভাই এগুলো ঘটনা করে আমি খুব ভয় পাই। আমার মাকে ঘটনাগুলো বলি যে মা এই কারণে এগুলো হয়েছে আমার সাথে। তখন আমার মা আমাকে পাশের বাড়ির এক দাদুর কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফুঁক করে আর কি। এই ছিল আসলে ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আবার আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকে এখানে। আসবো আপাতত একটা ঘটনায় যাই। ঘটনাটি আমাকে